আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের বায়োলজি বইতে একটি গুরুত্বপূর্ণ চিত্র, সেটা হচ্ছে বৃক্কের গঠন এবং কার্যকরী এককের নাম হচ্ছে নেফ্রন। এবং নেফ্রনের চিত্র অনেক অনেক ইম্পর্টেন্ট। সো আমরা ইদানিংকাল দেখেছি যে তোমাদের পরীক্ষাগুলোতে নেফ্রনের চিত্র আঁকাতে অনেকের অনেক সমস্যা হয়েছে। সো আমরা সহজে কিভাবে নেফ্রনের চিত্র আঁকানো যায় সেটি আজকে দেখাবো, এবং তোমরা এই চিত্র আঁকালে ইনশাল্লাহ পরীক্ষা হলে পরিপূর্ণ নাম্বারটি পাবে। সো সহজে কিভাবে আঁকাতে হয় সেটা আমরা এখন দেখাবো। তোমরা খুব মনোযোগ দিয়ে আমাদের স্টেপ বাই স্টেপ যে আমরা ছবিটা আঁকাবো সেটা খেয়াল করবে, এবং পরীক্ষার খাতায় এক দুইবার বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো চলো আমরা চিত্রে চলে যাই। ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা পেয়াল আকৃতির অংশ আঁকবো। দিয়ে আমরা ছোট্ট করে এই জায়গাটা একটা নালীপথ তৈরি করার জন্য গ্যাপ রেখে আমরা একটা এরকম পেঁচানো নালী তৈরি করব। পেঁচানো নালীটার একটা অংশে এসে আমার একটু নালীটার পথটাকে একটু সংকীর্ণ করে দিব। দেওয়ার পর নালীটা আবার একটু চওড়া করে আমরা পরবর্তী পেঁচানো নালীকে দেখাবো। দেওয়ার পর আমরা হচ্ছে একটা বড় নালী আঁকাবো, যে বড় নালীতে অন্যান্য নেফ্রনের নালীগুলো এসে মিলিত হচ্ছে। তাহলে সেটা আমাদের ফার্স্ট স্ট্রাকচার, এটা নেফ্রনের। এখনও চিত্র পরিপূর্ণ হয় নাই। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের অ্যাফারেন্ট আর্টারিওল বা অ্যাফারেন্ট ধমনিকা এবং ইফারেন্ট ধমনিকা দেওয়া হয় নাই। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে কীভাবে তোমরা অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ধমনিকা দিবা। কালার তোমরা একটাই রাখবা, পেন্সিল দিয়ে যেহেতু আঁকাবা। আমি শুধু কালারটা আলাদা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। সো ফ্যাক্ট, ফার্স্ট তুমি কী করবা, অ্যাফারেন্ট আর ইফারেন্ট আঁকানোর জন্য এখান থেকে পেয়ালার ভিতরে এসে এভাবে রোটেশন তৈরি করবা, করে একটা বাইরের দিকে দিয়ে দিবা। সো আমরা জানি যে রক্তনালী, সে নালীর একটা অংশ আঁকানো হয়েছে, আর একটা অংশ আঁকানো বাকি। সো আমরা আবার একই সিস্টেমে এটাকে রোটেশন করব। রোটেশন করা মানে এর ভিতরে একটা জাল তৈরি হচ্ছে, আমরা এটাকে বাইরে বের করে দিব। সো যে ধমনিকাটা প্রবেশ করছে এটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, মানে কি অ্যাফারেন্ট ধমনিকা। আর যেটা এই কৈশিক জালিকা, যেটা এই কৈশিক জালিকা বা জাল আকার বিন্যাস করেছে যেটি, সেটা হচ্ছে গ্লোমেরুলাস। আর যে রক্তনালীটা গ্লোমেরুলাস তৈরি করে বের হয়ে গিয়েছে সেটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল, মানে এফারেন্ট ধমনিকা। ঠিক আছে। আর এই পেয়ালা আকৃত অংশ নাম হচ্ছে বোউম্যানস ক্যাপসুল। বানান ভুল হতে পারে বাবা, ঠিক করে নিস, বোউম্যানস ক্যাপসুল। তাহলে আমরা নেফ্রনের একটি পরিপূর্ণ চিত্র আঁকানোর জন্য আমাদের এই কয়টা পার্ট অবশ্যই দেওয়া লাগবে। এবং আমাদের এই প্রথম যে বোউম্যানস ক্যাপসুলের পরে প্রথম যে প্যাচানো নালিকা, এটার নাম হচ্ছে প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউলস, মানে নিকটবর্তী প্যাচানো নালিকা। এটার বাংলা অর্থ হচ্ছে নিকটবর্তী প্যাচানো নালিকা, নিকটবর্তী প্যাচানো নালিকা। তারপরে এই যে সংকীর্ণ যে নালীটা ইউ আকৃতির শেপ করে আছে, এটার নাম হচ্ছে লুপ অফ হেনলি। বিজ্ঞানী হেনলির নাম অনুসারে হয়েছে। হেনলি বানানটা দেখে নিস রে বাবা, লুপ অফ হেনলি বা হেনলির লুপ, বাংলায় যদি বলি হেনলির লুপ। তোমরা সবাই বাংলাটা লিখবা। আমি দুইটা টার্মই এখানে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু তোমরা যখন এগুলোকে আইডেন্টিফাই করবা তখন বাংলাটা লিখবা। আর এই যে হেনলি লুপের পরে যেটা বোউম্যানস ক্যাপসুল থেকে দূরে সরে গিয়েছে যে প্যাচানো নালিকাটা, এই যে প্যাচানো নালিকাটা, এটা হচ্ছে দূরবর্তী প্যাচানো নালিকা না। তাহলে এটাকে আমরা আইডেন্টিফাই করলাম দূরবর্তী
পেঁচানো নালিকা। তাহলে ভাই এটার টার্ম কি, মানে ইংলিশ টার্ম কি বা গ্রিক টার্ম কি, সেটা হচ্ছে ডিস্টাল কনভুলেটেড টিউবুলস। ঠিক আছে, এবং এই যে নালীটা বড় একটা নালী আমরা যেটা সাইডে আঁকিয়েছি, এখানে অনেকগুলো নেফ্রনের দূরবর্তী পার্শ্বনালিকা এসে এখানে মূত্র কি করে, জমা করে, এখানে এসে মূত্রগুলো দিয়ে দেয়। তাহলে এই নালীটা মূত্র সংগ্রহ করে। যেহেতু এটা মূত্র সংগ্রহ করে, তাহলে এটার নাম হচ্ছে সংগ্রাহক নালী। এটা কিন্তু নালিকা না, নালী মানে একটু নালিকা থেকে একটু বড়, এই জন্য এটার নাম হচ্ছে নালী, সংগ্রাহক নালী বা কালেক্টিং টিউব। সংগ্রাহক নালী বা কালেক্টিং টিউব, এটা কিন্তু টিউবুলস না, কারণ এটা নালী, আর যেগুলো নালিকা সেগুলো হচ্ছে টিউবিউলস। তাহলে আলটিমেটলি আমরা জানি একটা নেফ্রনের দুইটা অংশ। যদি কখনো কোশ্চেন আসে নেফ্রনের কয়টা অংশ, দুইটা অংশ। এই যে গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল, এই দুটাকে একত্রে বলা হয় রেনাল কর্পাসল। খুব ইম্পর্টেন্ট যে একটা নেফ্রনের দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসলের মধ্যে আছে কে কে, গ্লোমেরুলাস আর হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আর এই যে নালীটা, এটা হচ্ছে নিকটবর্তী পার্শ্বনালিকা, আর এটা হচ্ছে হেনলি লুপ, আর এটা হচ্ছে দূরবর্তী পার্শ্বনালিকা। এই তিনটা নালী বলা হয়, একত্রে বলা হয় বৃক্কীয় নালিকা। তাহলে 2 নম্বর অপশনটা কি, বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউলস। তাহলে রেনাল টিউবিউলসের মধ্যে কে কে আছে, তাহলে 1 নম্বর হচ্ছে রেনাল কর্পাসল, এটা হচ্ছে 1, আর 2 নম্বর দুইটা অংশ, যেহেতু প্রথম অংশ রেনাল কর্পাসল, দ্বিতীয় অংশ হচ্ছে বৃক্কীয় নালিকা। বৃক্কীয় নালিকার মধ্যে 3টা নালী আছে, তাই না? একটা হচ্ছে কি কি, আমরা একটু শর্ট ফর্মে লিখি, পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, তারপরে হচ্ছে লুপ অফ হেনলি, এলপি, এলএইচ সরি এলএইচ লুপ অফ হেনলি, আর 3 নম্বর হচ্ছে ডিসিটি ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা দূরবর্তী পার্শ্বনালিকা। তাহলে সংগ্রহক নালিকা কিন্তু নেফ্রনের অংশ না। আবার একটু বলি, সংগ্রহক নালিকা কিন্তু নেফ্রনের অংশ। নেফ্রন অংশ দুইটা, একটা হচ্ছে আমাদের এই যে রেনাল কর্পাসল, যার মধ্যে গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল রয়েছে, আর একটা হচ্ছে বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউলস, এটার মধ্যে আছে হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, তারপরে হচ্ছে লুপ অফ হেনলি আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউলস। সো তোমরা যখন এই স্ট্রাকচারটা এভাবে আঁকাবা, তাহলে ইনশাল্লাহ তোমরা, আমি আশা করি যে তোমরা পরিপূর্ণ নাম্বারটি পাবে। এবং এই চিত্রটা বাসায় 1-2 বার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ দেখবে যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য উপকার হয়েছে। ধন্যবাদ।